আমরা করব যে আজকের পর্বে তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। পুরোটা অনুষ্ঠান জুড়ে তোমাদের সাথেই আছি আমি ফারি আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। রাজধানীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু। বাংলাদেশে প্রায় ৯০% শিশু শিকার হচ্ছে বিভিন্ন সহিংসতার। এবারে বিস্তারিত। আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বাংলাদেশে ২০২৪ সালে এ যাবৎ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৫,০০০ ছাড়িয়েছে এবং মৃত্যুর মতন ঘটনা ঘটেছে ১০০রও বেশি। ডেঙ্গুর খবর নিয়ে আরও জানাচ্ছে মোহাম্মদ মোবারক হোসেন। কোনো মতেই যেন কমছে না ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। প্রতিদিনই বিভিন্ন উপসর্গ নিয়ে অভিভাবকদের সাথে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু রোগীরা। হাসপাতালের বেডে কাটাতে হচ্ছে দিনের পর দিন। পরীক্ষায় করছি, পরীক্ষায় রিপোর্টে ধরা পড়ছে ডেঙ্গু হয়েছে। হসপিটালে আছে কতদিন ধরে? ৪ দিন। ওর আজকে ৭ দিন ধরে জ্বর, ঠান্ডা, কাশ, বমি, পাতলা পায়খানা করে। তো আমরা দেখালাম, তো বললো যে ডেঙ্গু হয়েছে, তো আজকে যে ভর্তি নিল। ওর ৫ দিন যাবৎ জ্বর, কালকে টেস্ট করানোর পরে ডেঙ্গু ধরা পড়ছে আর কি। প্রায় ৫ দিন যাবৎ অসুস্থ ছিল, আর ওর অবস্থা প্রায় ভালোই খারাপ হয়ে গেছিল। হাঁটতে পারতেছিল না, একদম দুর্বল হয়ে গেছিল। পরে ডক্টর কালকে বলছে যে ইমিডিয়েটলি বেসিসে ভর্তি করাইতে হবে। সেপ্টেম্বর মাস ডেঙ্গু সংক্রমণের পিক সিজন হওয়ায় চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের হার বাড়ার আশঙ্কা রয়েছে। এ বছরের ২ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩,৯৪৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৮৮ জন। বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুর লক্ষণ দেখা গেলে ভীত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়াও ডেঙ্গু প্রতিকারের জন্য সকলকে নিজ নিজ জায়গা থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ডেঙ্গুর লক্ষণ বলতে জ্বর আসলেই যে সবাই চিন্তা করবে ডেঙ্গু, তাও না, কিন্তু যেহেতু এটা আমাদের এন্ডেমিক এরিয়া ঢাকা, এজন্যই প্রথমেই আমরা ডায়াগনোসিসে চিন্তা করে ফেলি ডেঙ্গু, বা ডেঙ্গুর টেস্টগুলো করে আমরা আলাদা করে ফেলতে পারি যে ডেঙ্গু হয়েছে কি হয় নাই। ১০২ ডিগ্রি বা বেশি জ্বর থাকবে, আবার চোখের পিছে ব্যথা, চোখ নড়াতে গেলে ব্যথা লাগবে, আর মাথা ব্যথা, শরীর ব্যথা এইগুলো থাকবে। আবার অনেকের এখন এবছর যেমন দেখা যাচ্ছে বেশিরভাগ রোগীদেরই ডায়রিয়ার অনেক বেশি প্রকোপ দেখা যাচ্ছে, যে ডেঙ্গুর সাথে সাথে জ্বরের সাথে সাথে ডায়রিয়া হচ্ছে অনেক বেশি, সাথে বমির ভাব থাকতে পারে, এবং এবার অনেক বেশি দেখা যাচ্ছে পেটে ব্যথা নিয়ে আসতেছে। আর খাওয়া দাওয়া তো অরুচি হয়ে যায়, খাওয়া দাওয়া করতে পারছে না, আর ব্লাড প্রেশার কম থাকছে, এরকম নিয়ে এবার আসছে সবাই। ডেঙ্গু আর এখন কোনো মৌসুমী রোগ নয়, এ রোগ ছড়াতে পারে পুরো বছর জুড়েই। তাই তো এই রোগ প্রতিরোধে সব সময় কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রথমেই প্যানিক হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না যে ডেঙ্গু হয়েছে মানে অবস্থা খারাপ, এরকম চিন্তা করা যাবে না। তারা বাসায় কিছুদিন থাকতে পারে, কারণ দেখতে পারে যে জ্বর ঠিক হয় কিনা, বা তাদের যদি রেগুলার কাজকর্ম করতে কোনো সমস্যা না হয়, বা এরকম ডায়রিয়ার প্রবণতা না থাকে, বা বেশি পেট ব্যথা এরকম প্রবণতা না থাকে, তাহলে তারা বাসায় বসেও ট্রিটমেন্ট নিতে পারে। যেমন বেশি পানীয় জাতীয় খাবার খেয়ে, ডাবের পানি, স্যালাইন, শরবত এগুলো খেয়ে তারা বাসায়ও ট্রিটমেন্ট নিতে পারে। আবার জ্বরের জন্য ওষুধ খেয়ে ট্রিটমেন্ট চালাইতে পারে। কিন্তু এখন যদি দেখে যে তাদের অবস্থা বাসায় দেখছে যে ভালো যাচ্ছে না, তখন অবশ্যই তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। ডেঙ্গু আক্রান্ত হলে দুশ্চিন্তা না করে চিকিৎসকের পরামর্শ মেনে চললেই এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দীর্ঘ ১০ বছর পর ২০২৩ সাল থেকে পর্যায়ক্রমে পরিবর্তন করা হয় শিক্ষা কারিকুলামের। তবে সরকার পতনের পর আবারও পরিবর্তন করা হচ্ছে শিক্ষাক্রমে। ২০২৫ সাল থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আবারও বিজ্ঞান, ব্যবসা ও মানবিকে বিভাগ ভিত্তিক পাঠদান করবে। এমনকি কিছু কিছু শ্রেণীর পাঠ্যপুস্তকেও পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন পদ্ধতিটিকে ঢেলে সাজাতে হবে, তাই সঠিক পরিকল্পনা ও তার বাস্তবায়ন করতে হবে। বিস্তারিত দেখুন এবারের প্রতিবেদনে। ২০২৩-২০২৪ সালে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে কয়েকটি শ্রেণীতে নতুন একটি কারিকুলাম বা শিক্ষাক্রম চালু করে বিগত সরকার। এতে শিক্ষার্থীদের পাঠ্যসূচি ও মূল্যায়ন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে আসা হয়।
যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হতে দেখা যায়। তারপরও এই শিক্ষা পদ্ধতিটি চলে শিক্ষার্থীদের পাঠদান কর্মসূচি। সরকার পতনের পর আবারও পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা কারিকুলামে। নবম শ্রেণী থেকে আবারও বিভাগ ভিত্তিক কারিকুলাম এবং বইয়েরও পরিবর্তন আসবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শিক্ষাক্রমকে বাতিল করে দিচ্ছি, আরেকটা শিক্ষাক্রমকে গ্রহণ করছি তা না। এটা হলো এখন আমাদের সময় নাই, সেজন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি। সারা বছর ধরে আমরা কিছু পরিপত্র জারি করে কিছুটা যে দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। নতুন পাঠ্যপুস্তক যেখানে আসার দরকার সেখানে আসছে, অনেকগুলো আগের পাঠ্যপুস্তকই চলছে। নতুন যেখানে আসার কথা সেখানে আর আসছে না। কিন্তু আমাদের মূল্যায়ন পদ্ধতি, সেখানে পরীক্ষা পদ্ধতি এবছর থেকেই সব জায়গায় চালু হয়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগে খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা। বেশিরভাগ শিক্ষার্থীরা এক প্রকার বাধ্য হয়ে মেনে নিয়েছিল নতুন কারিকুলামটি। না, ভালো লাগতো না, কারণ আগের কারিকুলামটা আমাদের অনেক পড়াশোনার ডিস্টার্বিং করেছে। আমাদের পড়া অনেক কিছু ইনফরমেশন ওগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়া হয়নি, তেমন আর ভালো লাগে না। আর এবার আগে যে কারিকুলাম আসে চলেছে ওটা ভালো হবে, কারণ সায়েন্স, আর্টস, তারপর কমার্স এগুলো থাকবে। মানসম্মত একটা সিলেবাস গঠন করে দেয়, তাহলে শিক্ষার্থীরা এর ফলে খুবই আশাবাদী হবে। আমরা আশা করব যে ভবিষ্যতে আমরা একটি উত্তম এবং উন্নত মানের সোনার বাংলা গড়ার প্রকল্পে বাস্তবায়িত করতে পারবো। পরীক্ষা হইলে ভালো হবে, কারণ পরীক্ষা না হলে ওরা পড়াশোনা করে না। পরীক্ষাটা হইলে আমাদের জন্য ভালো। অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে আমি বলি ভালো, সবাইও বলবো। শিক্ষা সংশ্লিষ্টরা বলছে যে পরিবর্তন করা হচ্ছে তা স্বল্প সময়ের জন্য কাজে দিলেও শিক্ষা পদ্ধতিকে ঢেলে সাজাতে হবে। আমি মনে করি যে এটা সাময়িক সমাধান, কারণ যেহেতু বিদ্যমান কারিকুলামটাকে কেউ নিচ্ছে না, অ্যাকসেপ্ট করছে না, এটা অনেকটা বলা যায় যে স্বৈরতান্ত্রিক মনোভাব থেকে চাপিয়ে দেওয়া এক ধরনের কারিকুলাম ছিল। এটা শিক্ষক, শিক্ষার্থী, গার্ডিয়ান, কমিউনিটি পিপল কেউ কিন্তু গ্রহণ করেনি, অ্যাকসেপ্ট করেনি। তো এই চাপিয়ে দেওয়া জিনিসটাকে গভর্নমেন্ট বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়ে তারা এখন তাহলে কারিকুলাম বাতিল করে তাহলে কী করবে? এখন এর বিকল্প উপায় হিসাবে বলছে যে আগে যেটা ছিল সেটাকে মিনিমাম রিপেয়ার করে, যতটুকু রিপেয়ার না করলেই না, অতটুকু রিভাইজ করে তারা আপাতত, কিন্তু আমি বলছি যে এটা আপাতত, এটা যাতে আবার লম্বা সময় ধরে চলতে না থাকে, এটা সমাধান না। তা আমাদেরকে ওইটা করার জন্য আবার একটু ওয়েটও করা লাগবে। কোন জায়গাটা দেখুন, সেটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন পরিবর্তনের কথা আসছে এখন, কেউ পুনর্লিখনের কথা বলছেন। তো এখন কনস্টিটিউশন পরিবর্তন হলে সেই অনুযায়ী আমাদেরকে এডুকেশন পলিসি করা লাগবে, এবং পাশাপাশি আমরা দেখি যে বিভিন্ন পলিসি হয়, রিভাইজ হয়। যেমন আমরা বলি যে শিশুনীতি, নারী নীতি, শ্রমনীতি, এরকম বিভিন্ন নীতি আছে। তো এই সবগুলোর উপরে বেসিস করে, মানে সংবিধান, এডুকেশন পলিসি, পাশাপাশি অন্যান্য নীতি, এগুলোর উপর বেসিস করে দেশের সক্ষমতা কী, শিক্ষকদের ক্যাপাসিটি কেমন, শিক্ষক-শিক্ষার্থী রেশিও কেমন, ইনফ্রাস্ট্রাকচার অবস্থা কেমন, এই সব কিছু বিবেচনায় করে একটা নতুন কারিকুলাম আমাদেরকে প্রণয়ন করা লাগবে। এটা হলো চূড়ান্ত সমাধান। বিগত সরকার নবম শ্রেণীতে বিভাগ নির্বাচন বাতিল করে এবং তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং বিভিন্ন পাবলিক পরীক্ষাও স্থগিত করে, যা নিয়ে ক্ষোভ ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। আবারও পরিবর্তন আসতে যাচ্ছে শিক্ষাক্রমে। 2025 সাল থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় যে বিভাগে চায় সে বিভাগে পাঠদান করতে পারবে। এমনকি কিছু শ্রেণী পাঠ্য বইও পরিবর্তন আনছে সরকার। শিক্ষার্থীরা ও অভিভাবকরা এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে। পারি আক্তার, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বন্যা বাংলাদেশের অতি পরিচিত একটি প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দেশের লাখ লাখ শিশু। সম্প্রতি দেশে আঘাত হেনেছে বিগত 34 বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা। ইউনিসেফের তথ্য বলছে এ বন্যায় ঝুঁকিতে রয়েছে 20 লাখ শিশু। আরও জানাচ্ছে সৈয়দা সাদিয়া। বন্যা বাংলাদেশের দুর্বিষহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি। সম্প্রতি দেশে ঘটে যাওয়া বন্যা ছিল বিগত 3 দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা। চলতি বছরের এ বন্যায় ঝুঁকিতে রয়েছে পূর্বাঞ্চলের প্রায় 20 লাখ শিশু, যার মধ্যে এই পর্যন্ত প্রাণ হারিয়েছে 59 জন শিশু। চিলড্রেন্স ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের শিশুরা বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু ও পরিবেশগত ঝুঁকির শিকার। ইউনিসেফের তথ্যানুযায়ী দেশের সাম্প্রতিক বন্যা ও মে মাসের ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে 50 লক্ষ শিশু। এদের কেউ হারিয়েছে প্রিয়জন, কেউ বা হারিয়েছে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। এ সকল শিশুদেরকে পুষ্টিকর খাদ্য সরবরাহ সহ বিভিন্নভাবে ত্রাণ দিয়ে সহযোগিতা করছে ইউনিসেফ বাংলাদেশ।
এছাড়া বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের আপামর জনসাধারণও। দেশের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে এটিএন বাংলা শিশুতোষ অনুষ্ঠান আমরা করব জয়কে একটি বিশেষ ইন্টারভিউ দিয়েছে ইউনিসেফের চিফ রিপ্রেজেন্টেটিভ মিসেস রানা ফ্লাওয়ার্স। On a topic of such important for everyone in Bangladesh, and that is the recent floods. Many people don't know, but the children of Bangladesh are the most exposed in the world to climate and environmental hazards. And this has a huge impact on every child right, from the lack of access to nutritious food and safe water, to them missing out on school and facing increased risks of being exposed to violence. The list of the impact, it goes on and on. These floods are a sad example of the impact that the climate crisis has on children here and globally. Only in this specific situation, over 2 million children are at risk as floods swept through their homes, their schools, their villages. These are the worst floods in over 3 decades in this area. And this is a region that was not used to dealing with the kind of catastrophe, the needs, and even more dire as preparedness was missing. Since the onset of the flooding, we found that access to all the services that children and families need has been disrupted. Healthcare facilities that children and mothers go to for vaccination, for antenatal care, they're inundated with water. Their supplies have been washed away. Water and sanitation facilities, they're damaged. And people are not able to get clean, safe water. About 7,000 of the schools in the affected areas, they're closed. And others that remain open, well, they're being used as shelters. UNICEF and all of the partners on the ground are reaching to the most vulnerable people, especially the children, with critical life-saving supplies. So far, we've reached around 850,000 people in the most affected districts. And as you can imagine, there remain problems to access segments of the population still, to bring them the safe water that they desperately need. For example, as a result of the dirty water, we're seeing the outbreak of diarrheal diseases, and we're seeing that particularly among the children. We've distributed around 350,000 packets of what we call oral rehydration salts, and they're a special salt that you put in water that is designed to stop the diarrhea and to give the child the nutrients that they need. We're also providing nutritional supplements for the prevention of malnutrition among children, especially very young ones that have not been reached immediately after the flooding. We also need to improve sanitation to prevent the waterborne diseases that are already breaking out. We've installed floating latrines and temporary tube wells at the shelters in the flood-affected districts, and we've distributed hygiene kits. We also continue to support the vaccination of children who missed their scheduled vaccine due to the impact of the floods. Tragically, families have lost their homes, they've lost loved ones, livestock and livelihoods to these floods. And in those situations, providing mental health support, psychosocial support to children and adolescents and their caregivers through social workers and counsellors at the shelters as well as at the household levels is incredibly important. So much more needs to be done for all the affected children and their families whose lives have been upended by this flooding. Many children and their families are still in urgent need of cash assistance, safe drinking water, hygiene kits, emergency latrines, even hygiene pads, oral rehydration salts, emergency life-saving medicines. We need to treat the sick newborns and children as quickly as possible and to support the pregnant women, to give birth safely, and to ensure that children are able to return to schools. There's also a critical requirement for non-food items such as candles, lighters, water containers, tarpaulins, along with the need to provide cooked food and food packages, including more therapeutic products to treat cases of severe acute malnutrition among children. তিনি বলেন, দুঃখজনকভাবে বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যা আরও বাড়তে পারে। Sadly, yes. Right now, we're still in the monsoon season and we have the cyclone season ahead. We've got over 2 million affected children
in eastern Bangladesh alone. But given the multiple risks children are exposed to, especially considering the seasons that we are occupying, that number might increase. We need to continue working together as relief measures still are not reaching many communities. And we need to be thinking ahead about the communities that might be affected in the future to prepare as much as possible. 24 বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, খাগড়াছড়ি ইত্যাদি অঞ্চল। বর্তমানে এই সকল অঞ্চলের প্রায় 7,000-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। Now in the recent floods, over 5.8 million people, including 2.3 million children, have been affected, with many stranded without food and relief for too long a period. Children have lost their families, their homes and their schools, and they are in desperate need of food, clean water, safe toilets, emergency relief supplies. You know, UNICEF is trying to reach the children and their families who are most in need. And as you said, our response very much is focused on the most effective districts. That's the 5 most affected. And even within those, in Feni, for example, we've not been able to reach a number of children because the roads are still not accessible. The water levels are receding, but the needs remain dire. And in these 5 districts, we've got about 1.8 million people who need relief support, and we're on the ground and providing those life-saving supplies that the children and their families need. We understand that more needs to be done. And that's why we appeal for more funds so that we can reach all of the children, all of the women who've been impacted. দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে শিশুদের পাশে দাঁড়ানোর দায়িত্ব সকলেরই। সৈয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। গত 15-16 বছরে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের গল্পগুলো তুলে ধরতে জাতীয় জাদুঘরে শুরু হয়েছে মায়ের ডাক আয়োজনে গুম, জান ও জবান আলোকচিত্র। এই প্রদর্শনীটি চলছে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে। বিস্তারিত দেখুন সৈয়দা আজু আহমেদ ইকরার রিপোর্টে। সন্তানের হাতে বাবার ছবি, বিষয়টি মায়াবী মনে হলেও পরক্ষণেই বোঝা যায় কত বেদনা দৃশ্য এটি। হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পাওয়ার জন্য বহু সন্তান এভাবেই বাবার ছবি বুকে জড়িয়ে ধরেছে। এইসব ছবি দেখা যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে মায়ের ডাক আয়োজনে মুশফিকুর রহমান জোহানের প্রদর্শনী গুম, জান ও জবান আলোকচিত্রে। গত 15-16 বছরের গুম হয়ে যাওয়া মানুষের পরিবারগুলোর সংগ্রাম, আর্তনাদ, আশা ও হতাশা সবকিছুই যেন ফুটে উঠেছে জোহানের ক্যামেরার লেন্সে। এই প্রদর্শনী ঘুরে ঘুরে দেখছে অনেক দর্শনার্থী। এখানে তো শুধু প্রত্যেকটা কথা নাই, এক একটা গল্প, প্রত্যেকটা ছবি, এগুলোর মাঝে হাজার হাজার মানুষ গুম হয়েছে, এখনও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। অনেক বাচ্চা কাচ্চার বাবা হারিয়ে গিয়েছে, তাদের জন্য বাবার জন্য অপেক্ষা করছে। এগুলো আসলে আমাদের জানার বাইরে ছিল, আমরা এগুলো সম্পর্কে জানি নাই, জানতে পারি নাই। ইচ্ছা করলেও অনেক কিছু আমরা দেখতে পারি নাই এবং মুখে বলতে পারি নাই, প্রকাশ করতে পারি নাই। এখন এগুলো আমরা জানতে পারতেছি, বাচ্চাদেরকে নিয়ে আসছি যাতে তারা এগুলো দেখে এই ইতিহাস সম্পর্কে জানতে পারে। এই যে টর্চার, হারিয়ে যাওয়া, একটা পরিবারের কষ্ট, বেদনা, একটা মানুষ মারা গেলে তো মারা গেছে এটা আমরা নিশ্চিত হই, কিন্তু যখন হারিয়ে যায়, গুম হয়ে যায়, তখন আসলে কষ্টটা চলতে থাকে। যখন যাকে মনে হয়েছে তাকে গুম করেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, এখানে অনেকের ছবি আছে, কিন্তু এর বাইরেও আরও কত মানুষ গুম হয়েছে আমরা সেটা জানি না, আমরা সেটা জানতে পারবো কিনা সেটাও জানি না। অনেকে হারিয়ে গিয়েছে, তারা ফিরে আসবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। প্রত্যাশা একটাই, সবাই যেন ফিরে আসে। প্রদর্শনীর প্রত্যেকটি চিত্র যেন গল্প বলছে এক একটি পরিবারের। এই প্রদর্শনীর আয়োজকরা বলছেন, দেশ থেকে যেন গুম শব্দটি বিলুপ্ত হয় এবং জনগণ ও রাষ্ট্র যেন এই বিষয়ে সচেতন হয়ে ওঠে, সে লক্ষ্যই তাদের। একজনকে যখন গুম করা হয় না, এটা সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন। আপনি ইলিগেল কাস্টডিতে রাখেন এবং ফ্যামিলি জানে না যে ওনার সাথে কি হচ্ছে, উনি কোন লেভেলে টর্চার করা হচ্ছে বা সিক্রেট ডিটেনশন সেল কেমন। আমরা যখন শুনি কবরের মতন কাপড়, চোখে কালো কাপড় বেঁধে, হাতে কালো কাপড় বেঁধে ফেলে রাখা হয়, যারা এটার ভিতরে থাকে তারা আসলে বুঝে যে এদের মাঝখানে এদের মানসিক অবস্থাটা কেমন।
এই ওয়াইফ যারা 11 বছর কিন্তু এরা জানে না, অনেকে 14 বছর 15 বছর আছে। বাচ্চাদের জীবন থেকে 11 বছর আপনি দেখেন পার হয়ে গেছে, ওরা জানে না বাবার কোনো স্মৃতি নাই। আমি বলবো যে কারো পরিচয় না হোক যে সে একটা ভিকটিম ফ্যামিলির কেউ, যে যার ভাই গুম হয়ে গেছে বা যার বাবা গুম হয়ে গেছে বা এক্সট্রাজুডিশিয়াল কিলিংয়ের শিকার হচ্ছে। এটা অনেক বড় অনেক একটা কষ্ট, যেটা আসলে বয়ে বেড়ানো অনেক অমানবিক। আমি চাই না আর একটা ফ্যামিলিও কোনো দিন মানে এই প্ল্যাটফর্মে আসুক। যারা আছে তারা যেন সন্ধান পায় এবং রাষ্ট্র যেন তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে ওই হারিয়ে যাওয়া স্বজনদের সন্ধান দেয়, কি হয়েছে, ওদের সাথে কি করা হয়েছে, মানুষগুলা কোথায়, এই অ্যাকাউন্টেবিলিটির সাথে তাদেরকে জানানো হোক। এবং যতক্ষণ না একটা ফ্যামিলিও বাকি থাকবে জানতে, ততক্ষণ মায়ের ডাক প্ল্যাটফর্ম তাদের কাজ করে যাবে। প্রতিটি পরিবারের তাদের প্রিয় মানুষদের ফিরে পাওয়ার অপেক্ষার পালা যেন শেষ হয়, সে আশা সকলের। সৈয়দা আজফা আহমেদ ইকরা, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর গত 18 আগস্ট খুলে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরেছে, কিন্তু আগের মতন আর পড়াশোনায় মন দিতে পারছে না। বিশেষজ্ঞরা বলছেন শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করতে শিক্ষকদের বড় দায়িত্ব পালন করতে হবে। বিস্তারিত সাদিকা নাম সাদের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি হত্যাযজ্ঞের ঘটনা এখনো ভুলতে পারছে না ছাত্রছাত্রীরা। 11 আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান চালুর পরেও দিনে দিনে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়লেও পড়ায় মন বসে না ঠিকঠাক। আসলে আন্দোলনের আগে যেভাবে পড়াশোনা হতো এখন সেভাবে আর কি চলছে না, তবে মোটামুটি আকারে মানে পড়াশোনা ধরে রাখার চেষ্টা করতেছি আমরা। যেহেতু আন্দোলনের সময় আমরা অনেক ভয় আর আতঙ্কের মধ্যে ছিলাম, আমাদের অনেক ভাই বোনেরাও মারা গিয়েছে। বারবারই তাদের চোখের সামনে ভেসে আসছে শহীদদের দুঃসহ স্মৃতি। নিজ চোখে দেখা ঘটনার কথা মনে পড়লে এখনও তাদের গা শিউরে ওঠে। সব ঘটনাকে আড়াল করে তারা এখন আগের মতো পড়াশোনা মনোযোগ দিতে চায়। আগের যেভাবে যে রুটিন অনুযায়ী আমরা পড়াশোনা করতাম, সেই রুটিন অনুযায়ী আমি মনে করি এখন যদি আমরা আবার পড়াশোনায় ফেরত যাই, তাহলে আমাদের আগের মনোনিবেশটা যেভাবে পড়াশোনা করেছি সেভাবে ফেরত যেতে পারবো। স্কুল যেহেতু বন্ধ ছিল, অনেক গ্যাপ গিয়েছে। গ্যাপ যাওয়ার কারণে আমাদের পড়ালেখা একটু পিছিয়ে গিয়েছি। তবে ভালো করে পড়ালেখা করলে আমার মনে হয় আমরা আগের মতো আবার করতে পারবো। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ ফেরানোর চেষ্টা করছেন শিক্ষকরা। দেশের অস্থিরতার মধ্যে গত 1.5 মাস পড়াশোনার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে নানা কৌশল অবলম্বন করছেন তারা। পড়াশোনাটাকে সে আগের মতো করে খুব স্ট্রিক্টলি যে করছি তা না, আস্তে আস্তে ওদেরকে আমরা ওদের মতো করেই স্থির করতে চাচ্ছি। আন্দোলনের ভয় তাদের ঠিকই কাটছে না, কিন্তু এখন আমরা ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই মিলে এদের ভয়টা যাতে দূরীকরণ করা যায়, এর জন্যই আমাদের সকলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পরিস্থিতি এখন উন্নতি হওয়ায় বেশিরভাগ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে, তবে পুরোপুরি দুশ্চিন্তা কাটেনি অভিভাবকদের। সামনে যদি কোনো সমস্যা না হয় তাহলে আমাদের বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে আমি চাই যে পরিবেশটা আরও ভালো হোক, পড়াশোনার মান ভালো হোক, আমাদের বাচ্চাদের জন্য ভালো হবে, আমাদের গার্ডিয়ানদের জন্য ভালো হবে। ভয় তো আছেই, তো এই জন্য তো আমাদের গার্জিয়ানদের এসে বসে থাকতে হয় বাচ্চার জন্য। ছোট বয়সে এই ভয়ানক আন্দোলনের সাক্ষী হওয়ায় শিশুদের মাঝে মানসিক চাপ সৃষ্টি হতে পারে বলছেন এই মনোবিজ্ঞানী। প্রত্যেকের মধ্যেই এটা নিয়ে মানসিক চাপ তৈরি হয়েছে। কেউ কেউ এই চাপ মোকাবেলা করে উত্তরণ ঘটাতে পেরেছে, কিন্তু হয়তো কারো কারো ক্ষেত্রে এটা চাপ মোকাবেলার ক্ষমতা সেই পরিমাণ না থাকার কারণে তারা বিভিন্ন মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আবার পড়াশোনায় মনোযোগ ফিরিয়ে আনা অথবা পড়াশোনার দিকে বা তাদের দৈনন্দিন যে কাজগুলো সেগুলোর দিকে ফিরে আসার ক্ষেত্রে প্রথম যেটা আমাদের খেয়াল রাখতে হবে যে তাদের মানসিক স্বাস্থ্যটা নিশ্চিত করতে হবে, যে তারা মেন্টালি ওয়েলবিইং কিনা অথবা মানসিকভাবে তারা ভালো আছেন কিনা, তারা পর্যাপ্ত তাদের খাওয়া বা রেগুলার মিলটা করছেন কিনা, পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, স্ট্রেস ডিসঅর্ডার বা মানসিক চাপজনিত কোনো সমস্যা হচ্ছে কিনা, সেগুলোর প্রতি অভিভাবকদের খুব প্রত্যক্ষভাবে তাদেরকে খেয়াল রাখা উচিত। এবং পারিবারিক সাপোর্টটা যেমন জরুরি, ঠিক তেমনি স্কুলের পরিবেশটা, স্কুলের যেসব টিচার আছেন তাদের যারা সহপাঠী আছে সবার সাপোর্ট সিস্টেম যদি ভালো থাকে, তবে তারা আমার মনে হয় যে আবার তাদের দৈনন্দিন যে রেগুলার যে জীবনযাপন সেখানে ফিরে আসতে তাদের সমস্যা হবে না। কিন্তু কারো কারো ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে আমি পরামর্শ দিব। এর আগে 16 জুলাই অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। একটি কঠিন সময় পার করছে এদেশের শিক্ষার্থীরা। শিক্ষক ও অভিভাবকরা দুশ্চিন্তায় রয়েছেন। সবার আশা শিগগিরই এই পরিস্থিতির উন্নতি হবে। সাদিকা নাম সাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।
প্রতিটি শিশুর বেড়ে ওঠার জন্য প্রয়োজন একটি সুষ্ঠু পারিবারিক ও সামাজিক পরিবেশ। অথচ বাংলাদেশে প্রায় 90% শিশু শিকার হচ্ছে বিভিন্ন সহিংসতার। বিশেষজ্ঞদের মতে শিশুদের সাথে সকলের সম্পর্ক আরও স্বচ্ছ হলে সহিংসতার হার কমানো সম্ভব। বিস্তারিত দেখুন সৈয়দ আশিকুর রহমান আনমোলের রিপোর্টে। শিশুদের সুষ্ঠু বিকাশের জন্য পরিবারের সকলের ভূমিকাই গুরুত্বপূর্ণ। অথচ বর্তমানে বিভিন্নভাবে পারিবারিক ও সামাজিক সহিংসতার ফলে বাসা থেকে পালিয়ে এসেছে পথশিশুরা। তাছাড়াও পথশিশুরা রাস্তাঘাটেও হচ্ছে বিভিন্নভাবে সহিংসতার শিকার। খাদ্য, বস্ত্র, বাসস্থান বা চিকিৎসার পাশাপাশি সামাজিক পরিবেশে বেড়ে ওঠা শিশুদের অধিকার হলেও তা লঙ্ঘিত হচ্ছে অনবরত। আমার বাসা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। আমি বাসাতে বাইক আসি না, আমার বাসাতে বাইক করাতে দিছে, তাই জন্য অনেক মারধর করে তাই জন্য। আগে পড়ালেখা করতে আগে? জি। এখন পড়ালেখা করো না? তুমি পড়ালেখা করতে চাও? তুমি মানে তুমি ঘুমাও কোথায় দিকে? আরে আমি গাড়ি ঘুমাই, নাইলে স্টেশন ঘুমাই, সব জানো। আল্লাহ যেটা লিজে করলা ইতই। এই কমলাপুরে 1 বছর মতো হইব। এছাড়া আমি খিল গেছিলাম 3 বছর। ঘুমাই ওই ভিতরের দিকে, আর এই লিডু পরিবারে খাই, 2 বেলা খাও না। মাঝে মধ্যে মারাটারে টাকা পয়সা লয়ে যায় আতায় মাতায়। হ্যাঁ, ওই যে ওই সাইডে সব বড় বড় পোলা পাইন। সারা দিয়ে ঘুমাই, 8 নম্বর ঘুমাই, 7 নম্বর ঘুমাই। বাংলাদেশে রাস্তাঘাটে বসবাসকারী শিশুরা চরম দারিদ্র, অপুষ্টি, রোগ নিরক্ষরতা ও সহিংসতা সহ নানা বঞ্চনার শিকার হচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশ সামগ্রিকভাবেই সহিংসতাপূর্ণ, সব জায়গায় সহিংসতা দেখতে পাচ্ছি। সঙ্গত কারণে আমাদের বাচ্চারা তো প্রভাবিত হবেই। কাজে আমাদের বাচ্চাদেরকে যদি আমরা মানে ভালো কিছু দিতে চাই, তাদেরকে যদি উন্নত মানুষ করতে চাই, তাহলে আগে আমাদের সমাজ ব্যবস্থাকে পাল্টাতে হবে। সমাজ ব্যবস্থা না পাল্টালে হবে না। আগে সমাজ ব্যবস্থা পাল্টাতে গেলে আমাদের মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং সর্বোপরি আইনের শাসন থাকবে। এই সহিংসতার ফলে সমাজে বিভিন্নভাবে বিরূপ প্রভাব পড়ছে কোমলমতি শিশুদের। কোভিড-19-এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে শিশুরা, আমরা বলি শিশুরাই ফার্স্ট, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আসলে বাস্তবে কতটুকু আমাদের দেশে শিশুরা অযত্নে অবহেলায় ক্ষুধা দারিদ্র্যের ভিতরে তারা মানুষ হয়। এবং বিশেষভাবে আপনি স্লাম ডুয়েলার্স যার প্রেক্ষিতে শিশুরা বিভিন্নভাবে তার পরিবার থেকে শুরু করে, তারপরে সে যখন তার বয়স যখন 8-9 বা 6-7, তখন তার বাপ মা তাকে কাজে পাঠায়। আরেকটা বিষয় খুব করুণ, ইসলামিক কিছু না, ইসলাম ডুয়েলার্সে যারা, এখানে দেখা গেছে একটা পুরুষ একটা মেয়েকে বিয়ে করলো, সেই মেয়েটার বয়স হতো 12-14 অথবা 15। এই অ্যাডোলেসেন্ট মেয়েকে বিয়ে করার পরে 2-1 বছরের ভিতরে সে 2-1টা সন্তান নিয়ে নেয়। কিছুদিন পরে সেই পুরুষটা কী করে, অন্য এই বস্তি থেকে আরেকটা বস্তিতে চলে যায়। তখন এই শিশুরা বিভিন্ন অযত্নে অবহেলায় বিভিন্নভাবে তারা মানুষ হয়। আমাদেরকে উচিত এই বিষয়ে সংঘবদ্ধভাবে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। ইউনিসেফের তথ্য মতে দেশে 10 জনের মধ্যে 9 জন শিশুই প্রতি মাসে পারিবারিক সহিংসতার শিকার। তাই তো শিশুদের সাথে সহিংসতামূলক আচরণ না করে সকলেরই উচিত শিশুদের অধিকার রক্ষায় সচেষ্ট হওয়া। বাংলাদেশের অধিকাংশ শিশুরাই বিভিন্ন সহিংসতার শিকার হচ্ছে, যার মধ্যে 90%ই পারিবারিক নানা সহিংসতা, যার ফলে তারা মানসিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিশেষজ্ঞদের মতে তাদের সহিংসতা নয়, তাদের বন্ধুসুলভ আচরণ করতে হবে। আশিকুর রহমান আনমোল, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। রাস্তার পাশে অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি হওয়া খাবারগুলো দেখতে যেমন লোভনীয় তেমনি সুস্বাদু, কিন্তু এ সকল খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে স্বাস্থ্য ঝুঁকি থাকলেও গুরুত্ব না দিয়ে নির্বিঘ্নে এ সকল স্ট্রিট ফুড খাচ্ছে শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন কেবল অভিভাবকদের সচেতনই নয়, এই বিষয়ে প্রয়োজন শিক্ষার্থীদের সচেতনতা। বিস্তারিত সৈয়দা সাদিয়ার প্রতিবেদনে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড বা ভাজাপোড়া বিক্রি হওয়াটা একটি পরিচিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। ফুচকা, ঝালমুড়ি, চটপটি, পেঁয়াজু সহ বিভিন্ন তেলে ভাজা খাবার তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে, যা নিয়মিতই খাচ্ছে শিক্ষার্থীরা। এতে বাড়ছে তাদের স্বাস্থ্য ঝুঁকি ও বিভিন্ন ধরনের রোগের আশঙ্কা।
শিক্ষার্থীরা বলছে, স্বাস্থ্য ঝুঁকি এবং অভিভাবকদের নিষেধ থাকা সত্ত্বেও কেবলই শখের বশে ও স্বাদ মেটাতে এ সকল স্ট্রিট ফুড খাচ্ছে তারা। অ্যাডিকশনের মতো, যে না খাইতে পারলে ভালো লাগে না। বাবা মা কি বলে নাই যে এগুলা অনেক আনহেলদি, এগুলো খাওয়া যাবে না? বলে, বাট বাবা মাকে তো জানাই না যে খাই এটা। আমি প্রতিদিন খাই না, সপ্তাহে একবার বা দুইবার খাই। এটা তো এখন আপনি বললেই সবাই বন্ধ করতে পারবে না, তাই না? এটা তো আমরা আমাদের শখ বলতে পারেন, এটা খাওয়া একটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আপনি কি জানেন না? হ্যাঁ। তারপরে যে খাচ্ছেন কি করবো, টাকা 20 টাকা আছে, এখন 20 টাকা দিয়ে তো অন্য কিছু খাওয়ার নাই। গার্জিয়ানস কখনো বলে নাই যে রাস্তার খাবার খেতে না? বলছে, ভালো লাগে। পুষ্টিবিদরা বলছেন, স্ট্রিট ফুড খেলে শিশুদের নানা ধরনের রোগ হতে পারে। তাই এই বিষয়ে অভিভাবকদের সচেতনতার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পুষ্টি বিষয়ে কাউন্সিলর নিয়োগ দেওয়া হলে সচেতন হবে শিক্ষার্থীরাও। আমাদের দেশের অধিকাংশ খাবারই কিন্তু আসলে হাইজিন মেনটেন করে কিন্তু খাবারগুলি পরিবেশন করা হয় না, এবং বাচ্চারা এই খাবারগুলি খেলে তারা বিভিন্ন রকমের কিন্তু সমস্যায় ভুগবে। আর যদি বিভিন্ন রকমের খাবারে কিন্তু যদি রাসায়নিক কিছু দ্রব্য মেশানো হয় অথবা বিভিন্ন রকমের টেস্টিং সল্ট বা সয়া সস অধিক পরিমাণে মেশানো হয় এবং বিভিন্ন রকমের রং মেশানো হয়, তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে এবং তাদের ক্যান্সারও হতে পারে যদি দিনের পর দিন তারা এই খাবারগুলি খেতে থাকে। আর এই খাবারগুলিতে কিন্তু বেশি মাত্রায় লবণেরও ব্যবহার হয়ে থাকে, চিনির ব্যবহার হয়ে থাকে, তেলের ব্যবহার হয়ে থাকে। এতে কিন্তু খুব বেশি পরিমাণে ক্যালোরি কিন্তু বাচ্চারা কনজিউম করে, পুষ্টিটা ঠিকমতো পায় না, কিন্তু তাদের ক্যালোরি কিন্তু তারা খুব বেশি পরিমাণে পাচ্ছে এবং দিনের পর দিন তারা এই খাবারগুলি খেয়ে কিন্তু তারা মুটিয়ে যাচ্ছে। কারণ আজকাল আমাদের দেশে বাচ্চাদের মধ্যে কিন্তু মুটিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি, অনেক ছোট ছোট ছেলেমেয়ের মাঝেও কিন্তু উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে। কাজেই এই বিষয়গুলি সম্পর্কে কিন্তু সচেতন হতে হবে। তাই সুস্থ ভবিষ্যতের জন্য সকলেরই উচিত অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি এ সকল খাবার পরিহার করা। প্রতিনিয়তই রাস্তার ধারে স্ট্রিট ফুড খাচ্ছে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। অপরিচ্ছন্ন পরিবেশে তৈরি এ সকল স্ট্রিট ফুড শিশুদের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হলেও গুরুত্ব নেই কারোরই। বিশেষজ্ঞরা বলছেন, দৈনিক এ সকল স্ট্রিট ফুড খেলে তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে। তাই তো এই বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন। প্রিয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে তোমাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো পরামর্শ থাকলে তোমরা আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারো। আমাদেরকে চিঠি লিখবার ঠিকানা: পরিচালক আমরা করব জয়, এটিএন বাংলা মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা ১২১৫, বাংলাদেশ। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের কাছে ইমেল করতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, তোমরা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে 01317088842। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো সংবাদ কিংবা পূর্ণ কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।